গেছে আমাদের আরো 3 জন বন্ধু। আর আমি পুরো সবগুলো কি একটা ভুইয়াহাটের আগে আরেকটা হাট আছে, ওইখানে গেছি। মানে অনেকগুলো এলাকা তো, সবগুলো আপনার শিলুয়া নামে একটা জায়গা আছে, মানে এরকম বেশ কিছু বিভিন্ন বন্যপ্রবলিত স্থানে আপনি গিয়েছেন। আর ওখানে আমাদের বোটে 3 জন আরো স্থানীয় লোক ছিল, তার মধ্যে একজনের ফ্যামিলিকে আমরা রেস্কিউ করতে পেরেছিলাম। বাট বাকি যে 2 জন এরা কোনোভাবে না দিক খুঁজে পাচ্ছিল না, কিন্তু আমরা 7 ঘন্টা বোটে ছিলাম। সো আমাদের জন্য টাফ ছিল যে আমরা আসলে ওনাদের ফ্যামিলিটাকে খুঁজে ব্যাক করবো, কারণ আমাদেরকে তো ব্যাকও করতে হবে। সো আমরা টিমটা ভাগ হয়ে 2 জন ব্যাক করেছে ট্রাকের সাথে, 3 জন গেছে সোনাগাছি, আমরা 2 জন এই অঞ্চলগুলো কভার করেছি, আর বাকিরা হচ্ছে ওখানে থেকে আমাদের ব্যাগগুলো পাহারা দিয়েছে। ফেনীর লোকজন সবসময় মনে করতো যে বাংলাদেশ ডুবে গেলে সব অঞ্চল ডোবার পরে ফেনী ডুববে। সেখানে ফেনীর মানুষ এবং ওদের লাইফস্টাইল কিন্তু ভালো, ওরা সচ্ছল। সো একটা বিল্ডিং থেকে মানে এরকম বালতি দড়ি দিয়ে পেঁচিয়ে ঝুলিয়ে দেওয়া হয়েছে, শাড়ির সাথে বালতি পেঁচিয়ে ঝুলিয়ে দেওয়া হয়েছে, ওই বালতিতে করে ত্রাণ নিচ্ছে, ওরা খাবার বা উপহার সামগ্রী নিচ্ছে। এবং ওদের যে হাহাকার, এটা আসলে বলে শেষ করা যাবে না। আমরা যখন আপনার কলেজ রোড হয়ে তারপর ওখানে একটা মসজিদ আছে, ওটাকে বলে হচ্ছে, সবগুলো নাম এখন আসলে মনে নেই, কি গাজী যেন, কদলগাজী রোড। সো কদলগাজী রোড হয়ে যখন আমরা মানে রেল গেটের ওখানে গেলাম, ওখানে আমাদের ঢাকা ইউনিভার্সিটির একটা ছেলের সঙ্গে দেখা, হামজা। ও বলছিল যে আপু একটা রোগী নিয়ে এসেছি, একটা লাশ পেয়েছি, লাশটা হচ্ছে বেওয়ারিশ। আমি এগিয়ে গেলাম, ওটা একটা ভিডিও আছে আমার ফোনে, আমি ওটা আসলে আপলোড করিনি। তো ওই লাশটা একদম পচে গেছে, মানে ওটা আপনি দেখলেও অসহনীয় মনে হবে। আপনি খেয়াল করেছেন কিনা, আমার একটা লেখা গেছে প্রথম আলোতে যে বন্যায় নারী ও শিশুদেরকে নিয়ে আমি লিখেছি, কারণ নারী ও শিশুদের অবস্থা কিন্তু বেশি ক্ষতি, মানে ওরা বেশি বাজে অবস্থার মধ্য দিয়ে গেছে। ওই লাশটা একজন নারীর লাশ, আমার থেকে একটু কম বয়সের হবে, 26-26 বছরের হবে। সো তারপর ওটা দেখলাম, দেখার পর যখন আমরা আগাতে থাকলাম, আমরা একটা গাছের সঙ্গে একটা লাশ বাঁধা দেখলাম। ওই লাশটা একজন নারীর লাশ, ওটা ফুলে গেছিল। সো ওটা বেঁধে রাখা হয়েছে, কারণ আপনার পানিটা নেমে যাবার পর ওটা দাফন করবে। অনেক সময় থাকে না যে নিজের প্রিয়জনের লাশ ভাসিয়ে দেওয়া তো অনেক কষ্টকর। আর গল্প শুনেছি আমি ওদের মুখ থেকে যে একজন মা তার মৃত সন্তানকে কোলে রেখেছিলেন। সো ওই সন্তানটাকে দীর্ঘক্ষণ রাখার পরে আসলে ওকে কি করবেন, তখন উনি তাকে পানিতে ভাসিয়ে দিয়েছেন। কিছু দূর যাবার পর আরেকজন নারীকে আবিষ্কার করলাম, উনি দাঁড়িয়ে আছেন। তা আমরা ভাবছিলাম যে উনি বোধহয় ত্রাণের জন্য দাঁড়িয়ে আছেন। তা আমরা আমাদের উপহার সামগ্রী ওনার হাতে তুলে দিলাম, উনি নড়ছেন না। তা আমি বললাম যে মানে খালা আপনার কোনো প্রবলেম, বা আপনি কি কোথাও ইয়া করবেন কিনা। তো উনি কোনো কথা বলছেন না। পরে আমরা বোট থামিয়ে কথা বললাম, তো উনি বললেন যে ওনার ছেলেকে খুঁজে পাচ্ছেন না। তো উনি এতখানি পানিতে, গলা পানিতে দাঁড়িয়ে আছেন। তারপর আমরা জিজ্ঞেস করলাম যে ছেলে চলে আসবে, আপনি মানে ফিরে যান, সামনে কিন্তু অনেক পানি, আপনি যেয়েন না। তখন উনি বললেন যে আমার ছেলে তো সাঁতার পারে না। তো এরপর আমরা কথা বলতে পারি না, আমরা বাচ্চাটা ছোট, এবং আমরা বহুবার কেঁদেছি। মানে আমরা ত্রাণ দিচ্ছি ঠিকই, আমরা কিন্তু যতক্ষণ পর্যন্ত আমরা ওই পোলে ছিলাম, লাল পোলে, অতক্ষণ পর্যন্ত আমরা কাঁদিনি। যখন আমরা যাত্রাটা শুরু করলাম এই প্রত্যন্ত অঞ্চলের দিকে, আপনাকে আমি বোঝাতে পারবো না যে আমি এবং আমাদের প্রেসিডেন্ট কি পরিমাণ, শুধু আমরা 2 জন না, আমাদের বোটের প্রত্যেকে কেঁদেছে। এবং আমরা যখন আমার বোটের ওই ছেলেটা সোহেল নাম, ওর বাবা মাকে রেস্কিউ করলাম, ওই দৃশ্যের একটা ভিডিও, মানে পুরোটা নিতে পারিনি, আমার কাছে একটা ভিডিও আছে। ওটা না অসহনীয়, ওটা সহ্য করার মতো না। মানে ওর বাড়ি পুরো ডুবে গেছে, বাড়ি খুঁজে মানে বাড়িটা আবিষ্কার করলো কিন্তু পুরো ডোবা। ও চিৎকার করছিল, প্রতিবেশীদের জিজ্ঞেস করছিল চিৎকার করে, হ্যান্ড মাইক দিয়ে, যে আমার বাবা মাকে দেখছো, ওরা কোনো বাড়িতে আশ্রয় নিয়েছে, কেউ বলতে পারছে না। তো পুরো এলাকাটা খুঁজে খুঁজে আমরা ওদেরকে একটা বাড়িতে আবিষ্কার করলাম। ওই সময় যে ছেলে এবং মায়ের যে কথোপকথন ছাদ থেকে, আমিও তখন হাউমাউ করে কাঁদছি। মানে ওটা আমি আসলে মানে ও বলছে যে, মানে ও প্রথমে চিৎকার করছিল এবং ও বলতেছে যে বাবা তুমি আইসো, মানে ওদের ভাষায়, আমি ও ভাষাটা আসলে পারি না। তো বলছিল মা তুমি নামো, আমি তোমাকে এখান থেকে নিয়ে যাব। তো উনি বলছিলেন যে উনি আসলে নামবেন না, উনি এখানেই থাকতে চান, যাবেন না। আর ওখান থেকে নামানোও কিন্তু কঠিন। আপনারা দেখবেন যে আমাদের আর্মিরা কিন্তু মানে হেলিকপ্টার নিয়ে গিয়ে উদ্ধার করেছে, এয়ারফোর্স, হ্যাঁ এয়ারফোর্স এবং অন্যান্যরা। এই যে আমরা বাড়িটা ঢুকেছি আপু, এখানে গাছগুলো এমন, মানে এখানে যেটা গ্রাম আছে এটা বোঝাই যায় না পানির জন্য। আমরা যখন যাচ্ছিলাম, আমরা একদম বোটের মধ্যে শুয়ে যাচ্ছিলাম এবং সমস্ত পোকামাকড়গুলো গাছের আগায় গিয়ে আশ্রয় নিয়েছে। আপনাকে আমি দেখাতে পারবো না, আমাদের এইটুকু থেকে এই পর্যন্ত কিন্তু পুরোটা চুলকানি হয়ে গেছে আমাদের সবার, যারা আমরা ওই পর্যন্ত গেছি। মানে আমাদের মেডিসিন ইউজ করতে হচ্ছে। এবং গাছগুলোতে এত পোকা, সবগুলো পোকা আমাদের গায়ে পড়ছিল, কারণ আমরা তো গাছগুলোর ভেতর দিয়ে যাচ্ছিলাম। কোনো কোনো জায়গায় পানির উচ্চতা এতটা তখন যে আপনার কারেন্টের তো লাইনের কতগুলো স্তর হয় না, প্রথম যেই তারটা, ওই তারটা পানিতে, তখন আমরা ওই লগি দিয়ে তার উঁচু করে আমরা বোট টানছিলাম। মানে এটা না আমি আপনাকে একদিনে বলে, মানে আমি এখন হয়তো নর্মালি কথা বলছি, হয়তো ইমোশনাল হচ্ছি না, ভেতরটা আমার ইমোশনে কাজ করছে, বাট এটা খুবই বিভৎস। 4টা গরু পড়ে আছে, ভাসছে, মরে।
এবং ওরা খাবারের জন্য কি পরিমাণ হাহাকার করে যে সাঁতার কেটে আসে মানুষ একটু শুকনা খাবারের জন্য, এটা আসলে ওই সময় নেওয়া যায় না, লিটারেলি নেওয়া যায় না। জাস্ট বিভৎস যে ছাদ থেকে লাফ দিচ্ছে পানিতে খাবারের জন্য, নারীরা সাঁতরে আসছে খাবারের জন্য, স্যানিটারি ন্যাপকিনের জন্য। এটা নিয়ে অনেকে অনেক বাজে মন্তব্য করেছে আমাকে আমার ফেসবুকে যে এটা দেখানোর কি আছে। সো আমার কাছে মনে হয় যে এটা এক ধরনের সচেতনতা, মানে না বললে তো আসলে হয় না। এই বিষয়টা তো এখনো ট্যাবু মনে হয়।